ফাইনালি তুমি ডিসাইড করে ফেলেছো যে একটা ইন্টারন্যাশনাল ট্রিপ করবে, কিন্তু পাসপোর্ট করতে গিয়ে যত কনফিউশন, ডকুমেন্টস কি কি লাগবে, অ্যাপয়েন্টমেন্টের দিন কি হয় অ্যাকচুয়ালি, পুলিশ ভেরিফিকেশন কি সত্যিই এত ঝামেলা, আর যারা গভর্নমেন্ট এমপ্লয়ি তাদের ক্ষেত্রে কি এক্সট্রা স্টেপস আছে। নেক্সট 15 থেকে 20 মিনিটের মধ্যে তোমার এই সমস্ত কনফিউশন আমি এই ভিডিও থেকে দূর করবো। পাসপোর্ট অ্যাপ্লিকেশন থেকে শুরু করে পাসপোর্ট হাতে পাওয়া পর্যন্ত সমস্ত প্রসেসটা আমি ওয়েবসাইটে গিয়ে স্টেপ বাই স্টেপ দেখাবো। আর তার সাথে ভিডিও মাঝখানে এমন কিছু কমন মিস্টেক্স থাকবে যেটার জন্য আননেসেসারিলি কিছু মানুষের অ্যাপ্লিকেশন ডিলে হয়ে যায়। আর এর সাথে থাকবে কিছু ইম্পর্টেন্ট আপডেটস, যেটা রিসেন্টলি অ্যানাউন্স হয়েছে, তো ভিডিওর কোনো পার্ট মিস করবে না। এই হলো টাইম লাইন। এখানে প্রথম স্টেপ হলো ফর্ম ফিল আপ, দেন পেমেন্ট, দেন অ্যাপয়েন্টমেন্ট বুকিং, দেন ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যাট পিএসকে, তারপরে পুলিশ ভেরিফিকেশন, আর লাস্টে ডিসপ্যাচ। তো প্রথম স্টেপে যাওয়া যাক, সেটা হচ্ছে ফর্ম ফিল আপ। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে তোমার যেতে হবে পাসপোর্ট সেবার অফিসিয়াল ওয়েবসাইটে। এর লিঙ্কটা আমি পিন কমেন্ট আর ডেসক্রিপশন দুটো দিয়ে রাখবো। প্রথমে তোমায় করতে হবে রেজিস্টার, এটা কেটে দেবে। তো সবার আগে সিলেক্ট করবে পাসপোর্ট অফিস। আমি এখানে কলকাতা সিলেক্ট করেছি, বাট তোমার যে কারেন্ট লোকেশন সেই অনুযায়ী যেটা অ্যাপ্লিকেবল সেটা সিলেক্ট করবে। তারপর এখানে থাকবে কিছু বেসিক ডিটেলস, যেমন ফুল নেম, ইমেল আইডি, ইটিসি। তো এই অপশনটাতে তুমি ইয়েস করবে। তার জন্য কি হবে, তোমার যে ইমেল আইডিটা সেটাই তোমার লগ ইন আইডি হয়ে যাবে। দেন এখানে পাসওয়ার্ড দিতে হবে। তারপর তুমি করবে সাইন আপ। সাইন আপ করার পর তোমার ইমেল আইডিতে একটা কোড যাবে। দেন কমপ্লিট সাইন আপ, বা সাইন আপ হয়ে গেছে, বা ব্যাক টু লগ ইন। এবার এইমাত্র যে তুমি লগ ইন আইডিটা বানালে, সেই লগ ইন আইডিতে তুমি এবার লগ ইন করো। তো এরপর তোমাকে দুটো অপশান দেখাবে, একটা হচ্ছে পাসওয়ার্ড, একটা হচ্ছে ওটিপি। দেন তুমি করবে সাইন ইন। দেন তুমি চলে আসবে হোম পেজে। এখান থেকে অপশান সিলেক্ট করবে যে অ্যাপ্লাই ফর ফেস পাসপোর্ট অর রিইস্যু অফ পাসপোর্ট। তো এই সেকশনটা আপাতত স্কিপ করবে যদি তোমাদের কাছে অলরেডি একটা পাসপোর্ট না থাকে আর এটা তোমাদের প্রথম পাসপোর্ট অ্যাপ্লিকেশন হয়। এটা তাদের জন্যই যাদের কাছে অলরেডি পাসপোর্ট আছে আর তারা কোনো কারণে রিইস্যু করতে চাইছে। আর এখানে পাসপোর্ট অফিস কলকাতা সিলেক্ট করা আছে অলরেডি। এইবার নেক্সট করলে এইবার চলে আসবে অ্যাকচুয়াল ফর্মে। দেখতে পাবে এখানে টোটাল 9খানা পেজ আছে। তো যদি সব ডকুমেন্টস হাতে গায়ে থাকে তাহলে হার্ডলি 15 মিনিট লাগবে এই পুরো ফর্ম ফিল আপটা কমপ্লিট করতে। আমি শুধু সেই ফিল্ডগুলো এক্সপ্লেন করবো যেখানে মানুষের কনফিউশন হতে পারে, যেগুলো একদম স্ট্রেট ফরওয়ার্ড বেসিক জিনিস, সেগুলো আমি করে যাব। কারণ যদি আমি সব কিছু ডিটেলসে শুরু করে দিই বলা, তাহলে এই ভিডিওর লেন্থটা কিন্তু এক্সট্রা টাইম পেরিয়ে গিয়ে পেনাল্টি চলে যাবে। তো এখানে করবে ফ্রেশ পাসপোর্ট, নর্মাল অ্যান্ড 36 পেজেস। তৎকাল তখনই করবে যখন তোমার কোনো এমার্জেন্সি কারণে পাসপোর্টটা খুব তাড়াতাড়ি লাগবে। এখানে একটা ছোটো টিপ দিয়ে রাখি, সেটা হলো তোমার যদি এখন কোনো প্ল্যান নাও থাকে বাইরে যাওয়ার, তাও বলবো পাসপোর্টটা বানিয়ে রাখো। তাহলে কি হবে, তোমার মধ্যে কোনো ডিসপারেশন বা আর্জেন্সি থাকবে না। এবার আসি অ্যাপ্লিকেন্ট ডিটেলসে। তো নামের ক্ষেত্রে বলে রাখি, তোমাদের অফিসিয়াল ডকুমেন্টসে যে নাম আছে সেটাই দেবে। নিজে থেকে কোনো রকম স্পেলিং চেঞ্জ করতে যাবে না। একটা লেটার যদি এদিক ওদিক হয় তাহলে কিন্তু পরে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় সমস্যায় পড়তে পারো। আচ্ছা, এই যে 3টে অপশন দেখতে পাচ্ছ, আইডিয়ালি এই 3টেই নো হবে, আনলেস তুমি কোনো অন্য নামে পরিচিত ছিলে, তুমি তোমার নাম চেঞ্জ করেছো, অর তোমার জন্ম ইন্ডিয়ার বাইরে। দেন ডেট অফ বার্থ দেবে। সিটিজেনশিপ অফ ইন্ডিয়া বাই এই অপশানটাতে বার্থ করবে। তোমাকে এমনি এই ডকুমেন্টগুলো নিয়ে যেতেই হবে, তো দিয়ে দেওয়াটাই বেটার। এমপ্লয়মেন্ট টাইপ অনেক অপশনস আছে, যেটা তোমার সেন্সরে করবে। আমি এখানে করছি সেলফ এমপ্লয়েড। নেক্সট যেটা আছে, এখানে একটু কনফিউশন হতে পারে, ইজ ইদার অফ ইউর প্যারেন্ট ইন কেস অফ মাইনর অর স্পাউস এ গভর্নমেন্ট সার্ভেন্ট। তো এখানে যদি কারোর বয়স 18 বছর নিচে হয় আর তার এখানে অ্যাপ্লিকেশন হচ্ছে, তো সেই ক্ষেত্রে তাদের বাবা বা মা যদি গভর্নমেন্ট সার্ভিসে থাকে বা নেই সেটা এখানে বলতে হবে। এখানে আরেকটা অপশন আছে, সেটা স্পাউস। যদি তুমি ম্যারিড হও সেই ক্ষেত্রে তোমাকে এখানে দেখতে হবে। যেমন আমার ভাই দেবাবতী যখন এটা অ্যাপ্লাই করতে গেছিলো, তখন ওকে কিন্তু ইয়েস করতে হয়েছে, যেহেতু আমি একজন গভর্নমেন্ট সার্ভিস করি। নেক্সট এডুকেশনাল কোয়ালিফিকেশন সিলেক্ট করবে, যেটা তোমার আছে। কিন্তু এবার যে সেকশনটা আসছে সেটা সবচেয়ে বেশি কনফিউজিং হতে পারে কারোর ক্ষেত্রে। তো চলো দেখা যাক। ইজ অ্যাপ্লিকেন্ট এলিজিবল ফর নন ইসিআর ক্যাটেগরি। ইসিআর মানে হচ্ছে ইমিগ্রেশন চেক রিকোয়ার্ড, আর এটা মানে হচ্ছে নট রিকোয়ার্ড। সিম্পলি মনে রাখবে, তুমি যদি এখানে 10th পাস অর অ্যাভাব হও এডুকেশন কোয়ালিফিকেশানে, এখানে ইয়েস করবে। দেখো আমি এখানে সিলেক্ট করেছি, অটোমেটিক ইয়েস হয়ে গেছে। আমি যদি এটা 7th পাস অর লেস করে দিই বা ইভেন এটা করি, দেখো অটোমেটিক নো হয়ে গেছে। এটা মেনলি নির্দিষ্ট কিছু দেশে কাজের উদ্দেশ্যে যাওয়ার জন্য ইন্ডিয়ান ইমিগ্রেশন লজের সাথে যুক্ত। এটা ম্যাক্সিমাম মানুষ তো যাচ্ছে ট্যুরিজমের জন্য, তো এই ক্ষেত্রে মাথা খাটাও দরকার এটার জন্য। দেন আই এগ্রি করবে। আচ্ছা, এখানে একটা টিপ,
প্রত্যেকটা পেজ কমপ্লিট হওয়ার সময় সেভ অ্যান্ড নেক্সট এই অপশানটা অবশ্যই ক্লিক করবে। কারণ যদি এই অ্যাপ্লিকেশন করার সময় তোমার ইন্টারনেট ডাউন হয়ে যায় বা সার্ভার ওদের প্রবলেম করে বা কারেন্টই চলে যায়, তাহলে কিন্তু তোমাকে সেই প্রথম স্টেপ থেকে শুরু করতে হবে না, প্রত্যেকটা স্টেজে তোমার সেভ থাকবে। তো এটা অবশ্যই করবে, না তোমাকে প্রথম থেকে আবার সব শুরু করতে হবে। এবার আমরা চলে এসেছি পেজ নাম্বার 3, ফ্যামিলি ডিটেলস। এখানে প্রথমে বাবা মার নাম দিতে হয়, আর হ্যাঁ তাদেরও কিন্তু অফিসিয়াল ডকুমেন্টে যে স্পেলিং যে নাম আছে সেটাই দেবে, আলাদা কিছু নয়। এখানে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে যদি তোমাদের বাবা বা মা বেঁচে না থাকেন তাহলে কিন্তু তাদের নামের আগে ওই লেট বসাবে না, নর্মাল নামটাই লিখবে, যেখানে এটা নিয়ম সেটাই করবে। আর যারা ম্যারিড তাদের এখানে স্পাউসের নাম হবে। দেন এগেন সেভ অ্যান্ড নেক্সট। তো এবার চলে আসি অ্যাড্রেস ডিটেলস পেজ 4-এ। তো প্রথমে এখানে সিলেক্ট করবে ইজ ইউর প্রেজেন্ট অ্যাড্রেস আউট অফ ইন্ডিয়া, নো অফকোর্স। তো এখানে এটা কনফিউজিং হয়, সেটা হচ্ছে তোমার যেটা কারেন্ট অ্যাড্রেস সেটাই দেবে, কারণ পুলিশ ভেরিফিকেশন কিন্তু ওই অ্যাড্রেসেই হবে। তোমার ওই হোম টাউনের অ্যাড্রেস দিও না তুমি যদি বাইরে থাকো। ইজ পার্মানেন্ট অ্যাড্রেস অ্যাভেলেবেল, ইয়েস। এখানে যে অপশনটা আসবে ইজ ইউর পার্মানেন্ট অ্যাড্রেস সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস, তো বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এটা ইয়েস হবে। বাট অনেকেই আছে যারা চাকরি বা পড়াশোনার জন্য নিজের হোম টাউন ছেড়ে বা রাজ্য ছেড়ে অন্য জায়গায় থাকে, যেটা নর্মাল, তাদের ক্ষেত্রে কিন্তু এটা নো হবে। দেন তোমার যে অ্যাকচুয়াল পার্মানেন্ট অ্যাড্রেস, তোমার যে বাড়ি, সেই অ্যাড্রেসটা এখানে অ্যাড করতে হবে। ঠিক আছে, তো আমি এটা করছি না এখন, আমি যে ইয়েস করবো, করে সেভ অ্যান্ড নেক্সট। আচ্ছা, মোবাইল নম্বর আর ইমেল অ্যাড্রেসটা কিন্তু ভেরিফাই করে দেবে, কারণ এরপরে সমস্ত তোমার কন্ট্যাক্ট ওখানেই হবে, যে কোনো রকম SMS নোটিফিকেশন কিন্তু ওখানেই যাবে, তো কোনো একটা ডিজিটাল এদিক ওদিক না হয়। ওকে, নেক্সট পেজ 5, এমার্জেন্সি কন্ট্যাক্ট। তো দেখো বিদেশে গিয়ে বিভিন্ন রকম এমার্জেন্সি হতে পারে, লস্ট পাসপোর্ট, কোনো রকম দুর্ঘটনা, তো সেই ক্ষেত্রে ফার্স্ট পয়েন্ট অফ কন্ট্যাক্ট কিন্তু এই এমার্জেন্সি কন্ট্যাক্টই হবে। তো এখানে এমন কারোর কন্ট্যাক্ট দেবে যে রাত্রি 3টের সময় ফোন করলেও ফোন তুলবে, ঠিক আছে? এরকম কারো কন্ট্যাক্ট দেবে না যে যাকে ফোন করলে ফোনে পাওয়া যায় না। আমার ক্ষেত্রে আমার মা। পেজ 6, প্রিভিয়াস পাসপোর্ট। তো এখানে হ্যাভ ইউ এভার হোল্ড এনি আইডেন্টি সার্টিফিকেট, এটা নই হবে সবার ক্ষেত্রে অলমোস্ট। আচ্ছা, যদি তোমার প্রিভিয়াস কোনো পাসপোর্ট থাকে তাহলে অবশ্যই ডিটেলস অ্যাভেলেবেল দেবে, লুকোবে না, কারণ ওদের কাছে কিন্তু সব ডিটেলস থাকে। দেন সেভ অ্যান্ড নেক্সট এগেন। এবার হচ্ছে পেজ নাম্বার 7। তো আইডিয়ালি সবার এই অপশনগুলো নো হওয়ার কথা। তোমার এগেনস্টে কোনো কোর্ট কেস চলছে নাকি, তোমার পুলিশের খাতা নাম আছে নাকি, সেই ব্যাপারে জানতে চাইছে। তো কোনো কিছু লুকোবে না। হ্যাঁ, তো যদি তোমার রাস্তাঘাটে একটু মাথা গরম করার টেন্ডেন্সি থাকে তো আমি বলবো যে ওটা একটু কমাও, কেন ওই সব চক্করে যদি পুলিশের খাতা একবার নাম উঠে যায় তো তারপর কিন্তু বন্ধুদের সাথে ট্রিপ বা হানিমুনটা পালিতে হবে না, বালিতে হবে, এটা মনে রাখো। আচ্ছা, জোকস অ্যাপার্ট, এই সেকশনে সমস্ত ইনফরমেশন কিন্তু সঠিক আর অনেস্টলি দেবে, কোনো লুকোবে না। যদি কোনো প্রবলেম হয়েও থাকে, তোমার যে পাসপোর্ট ইস্যু হবে না এরকম নয়, বাট লুকোবে না জিনিসপত্র, এটাই বলতে চাইছি আমি। সব চেক করে আমরা দেখেন সেভ অ্যান্ড নেক্সট করবো। তো এরপরে পেজ 8, পাসপোর্ট প্রিভিউ। তো এখানে তোমার যে অ্যাকচুয়াল পাসপোর্টটা হবে সেটার একটা প্রিভিউ দেখাবে, সব ডিটেলসগুলো মিলিয়ে নেবে যে ঠিক আছে নাকি। যদি ভুল হয়ে থাকে তোমার, তাহলে এখানে প্রিভিয়াসে গিয়ে আবার ঠিক করে নিতে পারবে তুমি। দেন আই অ্যাগ্রি করে সেভ অ্যান্ড নেক্সট। এবার হচ্ছে ডকুমেন্টস, ইম্পর্টেন্ট সবচেয়ে জিনিস। এটা নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন থাকে যে কী কী ডকুমেন্টস লাগবে অ্যাকচুয়ালি। তো ওখানে বলে রাখি মেনলি 3 টাইপের ডকুমেন্টস লাগে। প্রথম হচ্ছে প্রুফ অফ বার্থ। ওকে, তো প্রুফ অফ বার্থে আমি সিলেক্ট করছি, প্রুফ অফ বার্থে এতগুলো অপশান আছে, সেখান থেকে আমি বার্থ সার্টিফিকেট সিলেক্ট করছি। দেন প্রুফ অফ প্রেজেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, এখান থেকে আমি সিলেক্ট করছি আধার কার্ড। অ্যান্ড লাস্ট এই অপশানটাতে আমি সিলেক্ট করছি ম্যাট্রিকুলেশন আর হায়ার সার্টিফিকেট। আর একটা পার্সোনাল সাজেশন, সেটা হলো ডিজিলকারকে অ্যাক্সেস না দেওয়া, তার বদলে আমি ম্যানুয়ালি সব ডকুমেন্ট আপলোড করতে প্রেফার করবো, কারণ ডিজিলকার থেকে সবসময় কিন্তু সঠিকভাবে সব কিছু ফেচ হয় না, তো এরর থাকতে পারে। আর এমনিতেও আমাদেরকে সব ডকুমেন্টস তো নিয়ে যেতেই হবে পিএসকেতে, তো ম্যানুয়ালি আপলোড করাটাই বেটার। প্রিভিউ অপশানে ক্লিক করে আগে সেভ করতে হবে, দেন প্রিভিউ। তো এইখানে সমস্ত এতক্ষণ ধরে যে অ্যাপ্লিকেশন ফর্মটা আমরা ফিল আপ করলাম সব ডিটেলস এখানে দেওয়া আছে, ভালো করে চোখ বুলিয়ে দেবে, ঠিক আছে? কোনো রকম যদি প্রবলেম হয় তাহলে প্রিভিয়াসে গিয়ে সেটা ফিক্স করবে। তারপর, কারণ একবার সাবমিট হয়ে গেলে তারপর কিন্তু ওগুলো ফিক্স করা কিন্তু একটু মুশকিল আছে, তো সাবমিট করার আগে যা করা করবে, দেন সাবমিট করবে। এবার হলো পেমেন্ট আর অ্যাপয়েন্টমেন্ট বুকিং। তো এখানে তোমার কাছে দেখবে অপশানস আছে। আমি যেহেতু আপলোড এখনও করিনি ডকুমেন্ট, তা দেখাচ্ছে, যদি আপলোড করে দিতাম তা দেখাতো না। প্রথমে করতে হবে শিডিউল, অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড পে। এখানে প্রথমে পিএসকে সিলেক্ট করবে, দুটো অপশান দেখো, পিএসকে আর পিওপিএসকে। পিএসকে মানে হচ্ছে পাসপোর্ট সেবা কেন্দ্র, এগুলো বড় শহরে পাওয়া যায়।
আর পিওপিএসকে মনে হচ্ছে পোস্ট অফিস পাসপোর্ট সেবা কেন্দ্র, যেটা বাকি জায়গাতে অ্যাভেলেবেল আছে। তোমার এখানে যেটা সুবিধা হবে তুমি সেটা করে দেবে। তো আমি সিলেক্ট করেছিলাম আমার ক্ষেত্রে পিএসকে কলকাতা, তো আমি এটা করে দেবো। এবার দেখবে এখানে একটা ক্যালেন্ডার আছে, তো এই ক্যালেন্ডারটা খুললেই তোমাকে দেখিয়ে দেবে যে নেক্সট অ্যাভেলেবেল ডেট কী আছে। দেখো এখানে কিছু দেখাচ্ছে না, কারণ নেক্সট অ্যাভেলেবেল ডেট যেটা সেটা এই গ্রিন কালারে দেখাবে। অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম হওয়ার আগে ডেট, টাইম আর পাসপোর্ট সেবা কেন্দ্রটা ভালো করে দেখে নেবে, কারণ একটু ভুলের জন্য বা ইগনোরেন্সের জন্য অন্য টাইম বা তার থেকেও খারাপ অন্য জায়গায় তোমরা যেতে হতে পারে। এরপর আসছে পেমেন্ট, কিন্তু পেমেন্ট করার আগে তোমাদের একটা ইম্পর্টেন্ট আপডেট দিয়ে দিই, যেটা হলো 1 জুলাই 2026 থেকে কিন্তু পাসপোর্ট বানানো নতুন রেট চলে এসছে। আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখে নেবে। তো ন্যাচারালি নর্মাল যে পাসপোর্ট সেটা আগে ছিল 1500, এখন হয়ে গেছে 2500, আর বাকি যে ভেরিয়েশনগুলো সেটা তুমি রেট চার্টে দেখতেই পাচ্ছ। ওকে, তো পেমেন্ট পেজে ইউপিআইতে পেমেন্ট করলে সবথেকে ফাস্ট পেমেন্ট হয়, তো আমিও সেটা প্রেফার করব। যখন তুমি স্ক্যান করবে, একবার স্ক্যান হয়ে যাওয়ার পর তো কোনো রকম পেজে রিফ্রেশ করবে না, পেজের ট্যাপটা কেটে দেবে না, এসব করবে না, তাহলে কিন্তু পেমেন্ট ফেল হতে পারে। একটু ধৈর্য নিয়ে বসবে। পেমেন্ট সাকসেসফুল হয়ে যাওয়ার পর তোমার অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম হয়ে যাবে, তার সাথে তোমার চলে আসবে অ্যাপয়েন্টমেন্ট রেফারেন্স নাম্বার, এটা খুব ইম্পর্টেন্ট। ওকে, ফান ফ্যাক্ট, নতুন যে পাসপোর্টটা আমি বললাম 1 জুলাই থেকে দেওয়া হবে এরপর থেকে, সেটা কিন্তু চিপ এনেবেলড, বাট ওয়েট, সেই চিপ নয় কিন্তু। তো এটা অ্যাকচুয়ালি কাজ করবে, এটা ই পাসপোর্ট দেখতে পাচ্ছ স্ক্রিনে। তো এর সাথে আমি আরেকটা কথা বলবো যে অ্যাপয়েন্টমেন্ট ডেট কিন্তু মিস করবে না, ক্যালেন্ডারে মার্ক করে রাখবে, কারণ একবার যদি মিস করো তুমি অ্যাপয়েন্টমেন্ট, সেকেন্ড অ্যাপয়েন্টমেন্ট পেতে কিন্তু অনেক টাইম লাগতে পারে। সো ফাইনালি অনলাইন পার্ট কমপ্লিট, এবার তোমার অফলাইন এক্সাম। প্রথম হচ্ছে যে একটা প্রশ্ন আসতে পারে যে কীরকম ডকুমেন্টস নিয়ে যাবো, অরিজিনাল নাকি ফটোকপিস? তো উত্তর হলো দুটোই। অরিজিনাল হচ্ছে ভেরিফিকেশনের জন্য, আর ফটোকপিস হচ্ছে জমা দেওয়ার জন্য। এর সাথে হতে পারে ওখানে তোমার সেলফ অ্যাটেস্টেড ফটোকপি দিতে হবে সব কিছু। তো আইদার তুমি আগে থেকে করে রাখতে পারো, আর নাহলে ওখানে গিয়েও করতে পারো, তোমার ব্যাপার। তো পিএসকেতে যাওয়ার আগে তোমরা ফাইনাল চেকলিস্ট দেখে নেবে, অ্যাপয়েন্টমেন্ট রিসিপ্ট অর SMS, অরিজিনাল ডকুমেন্টস, সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস বা নর্মালি ফটোকপিস, আর একটা ট্রান্সপারেন্ট ফাইল যেটা তুমি সব কিছু নিয়ে যাবে। ওকে, এবার দেখা যাক যে পিএসকের ভিতরে অ্যাকচুয়ালি কী কী হয়। তো প্রথম প্রশ্ন, কত আগে যাওয়া উচিত? আমি বলবো যে অ্যাপয়েন্টমেন্ট যে টাইম তার আধ ঘন্টা আগে যাওয়া উচিত, বেশি আগে গিয়েও বসে থেকে লাভ নেই, আবার একদম লাস্ট মোমেন্টে গিয়েও টেনশন নিয়ে লাভ নেই। তো প্রথমে তোমার গেটে সিকিউরিটি চেক হবে, সেখানে তুমি তোমার SMS-টা বা প্রিন্ট করানোর রিসিপ্টটা দেখিয়ে দেবে, তোমার এন্ট্রি সেখানে হয়ে যাবে। তো তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার আর বাকি ডকুমেন্টস চেক করে তোমাকে একটা টোকেন দেওয়া হবে। তো এবার তোমাকে বলা হবে যে ওয়েটিং এরিয়াতে গিয়ে বসতে, সেই ওয়েটিং এরিয়াতে তুমি টোকেনটা নিয়ে বসবে, আর যে নাম্বারটা থাকবে দেখবে সেই যেমন পিৎজা হাট বা ডমিনোসে থাকে বড় স্ক্রিন অর্ডার নাম্বার দিয়ে, সেরকমই ওখানে স্ক্রিন থাকবে, সেই স্ক্রিনে তোমার টোকেন নাম্বারটা এলেই তুমি সেই কাউন্টারে চলে যাবে। তাই মাঝখানে আমার চা খেতে বেরিয়ে যাবে না, ওয়েট। টোটাল 3টে কাউন্টার থাকে, প্রথমে আসে তো কাউন্টার A। তো কাউন্টার এতে তোমার ফটো তোলা হবে ক্যামেরাতে, তোমার ফিঙ্গারপ্রিন্টস নেওয়া হবে, আর তোমার ডিজিটাল সিগনেচার করা হবে। তো এখানে তোমার কিছু প্রশ্ন করা হতে পারে, বেসিক কোয়েশ্চেন্স হবে, তো সেটা সঠিক উত্তর দেবে। তারপর তোমার কাউন্টার A কমপ্লিট হয়ে যাবে, তোমাকে বলা হবে যে নেক্সট ওয়েটিং এরিয়াতে গিয়ে বসার জন্য কাউন্টার B এর সামনে। তো কাউন্টার বিতে তোমার ডকুমেন্টসে ক্রস চেক করা হবে, আর সেখানে যিনি থাকবেন অফিসার তোমাকে বেসিক কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারেন, তোমার নামের স্পেলিং, ঠিকানা, তোমার কোয়ালিফিকেশান বা তুমি কোথায় কাজ করো, এগুলো। তো যা যা জিজ্ঞেস করবেন সঠিক উত্তর দেবে। মনে রাখবে ওখানে যারা বসে আছেন অফিসার তোমাকে পরীক্ষায় ফেল করার জন্য বসে নেই, ওনারা জাস্ট ভেরিফাই করছেন, এটা পাসপোর্ট বলে কথা। তো এরপর সব শেষে আসে কাউন্টার C, এটাই ফাইনাল। এখানে তোমার ফাইনাল ভেরিফিকেশন হয়, জেনারেলি অফিসার ডাকে ভেতরে, রুমের ভেতর, সেখানে তোমার 2-1টা কোশ্চেন করে ছেড়ে দেওয়া হয়, আমার ক্ষেত্রে তাই হয়েছিল। তো কারো সবার সমান না, কারো 2টো কোশ্চেন হতে পারে, কারো 10টা কোশ্চেন হতে পারে। যদি আনফর্চুনেটলি দেখা যায় যে কোনো রকম ডকুমেন্ট মিসিং আছে বা কোনো ফার্দার ডকুমেন্ট আরও লাগবে, তাহলে উনি সেটা সেখানেই বলে দেবেন। এটাও হতে পারে যে কোনো পরে আর একটা দিনে উনি বললেন যে বাকি ডকুমেন্টগুলো আমাকে জমা দিয়ে যাবেন, তো এটা হতে পারে। তো কোনো টেনশন না দরকার যদি উনি বলেন যে পরে আবার আসবেন। তো এই 3টে কাউন্টার হয়ে যাওয়ার পর তোমার যদি অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে তোমাকে একটা রিসিপ্ট দিয়ে দেওয়া হবে। তো পিএসকে ডান। তো এইবার আসি সেই জায়গায়, পুলিশ। অনেকে শুনলেই ভয় পায়, বাট ভয় পাওয়ার কিচ্ছু নেই। জিনিসটা এটা একটা নর্মাল ভেরিফিকেশন প্রসেস। বেশিরভাগ ক্ষেত্রে পুলিশ বাড়িতেই আসে তোমার লোকাল থানা থেকে, বাট কিছু ক্ষেত্রে তোমাকেও ডাকা হতে পারে থানাতে,
নিজের SMS আর ফোন কলটা একটু নজরে রাখবে, যে মোটামুটি 1 সপ্তাহের মধ্যে কল আসতে পারে। পুলিশ যখন বাড়িতে আসবেন বা তুমি যখন যাবে, তো তোমার সব বেসিক ডিটেলসই দেখা হবে, তুমি সেই স্টেশনের আন্ডারে এরিয়াতে থাকো কি না, তোমার নাম, তোমার এমপ্লয়মেন্ট এসব চেক করা হবে। আর তোমার কোনো রেকর্ড আছে নাকি পুলিশ থানাতে, সেটাও তুমি ক্লিন, তোমার ব্যাকগ্রাউন্ড ক্লিন নাকি সেটা দেখা হবে। আর ডকুমেন্টের ক্ষেত্রে বলে রাখি, যা ডকুমেন্ট তুমি PSK জমা দিয়েছিলে বা ভেরিফিকেশন করিয়েছিলে সেই ডকুমেন্টই লাগবে, এর বাইরে কিছু আলাদা করে লাগবে না। আর পুলিশ যা যা জানতে চাইবে সব টু দি পয়েন্ট অ্যান্সার দেবে, আর কোনো জিনিস লুকোবেও না, ঠিক আছে? যতটা অনেস্ট হওয়া যায় হবে। আচ্ছা, অনেকেই ভাবে যে পুলিশ ভেরিফিকেশন মানে হচ্ছে টাকার গল্প আছে, তো আমি বলবো এটা একটা মিথ। বেশিরভাগ ক্ষেত্রে এটা একটা অফিসিয়াল ভেরিফিকেশন প্রসেস, কেউই তোমার থেকে এরকমভাবে টাকা চাইতে পারে না, ওকে? তো এই জন্য আমি কিন্তু প্রথমে বলেছিলাম যে তোমার যদি কোনো প্ল্যান নাও থাকে, তুমি পাসপোর্টটা বানিয়ে নাও, কারণ আর্জেন্সি থাকবে না। এই ধরনের কোনো আনএক্সপেক্টেড সিচুয়েশন বললে তোমার ট্রিপের ওপর কোনো ক্ষতি হবে না, আমার প্রভাব পড়বে না, কারণ তুমি জানো যে তোমার এখন পাসপোর্ট অতটা দরকার নেই, তো আমার একটু দেরি হলেও চলবে। আর আনফর্চুনেটলি যদি কোনো কারণে তোমার থেকে কোনো টাকা চাওয়া হয়, ঠিক আছে, শান্তভাবে না বলবে। তোমার হাতে যদি যথেষ্ট সময় থাকে তাহলে তোমার কোনো চিন্তাই নেই, তুমি না বলবে, তিনি চলে যাবেন। এবার পুলিশ কিন্তু চিরকালের জন্য তোমার অ্যাপ্লিকেশনটাকে আটকে রাখতে পারে না। একটা টাইমের মধ্যে পুলিশকে রিপোর্ট জমা দিতে হয় পাসপোর্ট অফিসে, ঠিক আছে? এবার তোমার তো যদি ব্যাকগ্রাউন্ড ক্লিন হয়, তোমার ডকুমেন্ট সব একদম সলিড থাকে, তাহলে পুলিশ কোনোভাবেই তোমার অ্যাপ্লিকেশন আটকাতে পারবে না। হ্যাঁ, তুমি যেটা 15 দিনে পেতে সেটা হয়তো 1.5 মাস লাগবে, এই তফাৎ, আর কোনো প্রবলেম নেই। তাই বলেছিলাম যে আগে থেকেই বানানো ভালো এই জিনিসগুলোর জন্য। তো ফাইনালি পুলিশের রিপোর্ট জমা পড়লে পাসপোর্ট অফিসে তোমার নেক্সট ডে শুরু হয়ে যাবে, সেটা হলো ডিসপ্যাচ করা। জেনারেলি আমার লেগেছিল আই থিঙ্ক 15 দিন, 15 দিনের মধ্যে আমি হাতে পেয়ে গেছিলাম। তো পাসপোর্ট পাওয়ার পরই প্রথম কাজ হচ্ছে তোমার সেটাকে খুলে প্রপার সব চেক করা। যদি কোনো রকম প্রিন্টিং মিস্টেক আছে বা পাসপোর্টে কোনো ড্যামেজ হয়েছে, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে তোমার পাসপোর্ট সেভার থ্রুই তোমাকে রিপোর্ট করতে হবে। ভিডিও শেষ করার আগে, এটা হলো গভর্নমেন্ট এমপ্লয়িজদের জন্য একটা স্পেশাল সেকশন। তো এখন প্রশ্ন যে গভর্নমেন্ট এমপ্লয়িদের আলাদা কী কী লাগে, তো আমি বলে রাখি, এটা নর্মালি 3টেই ডকুমেন্ট আছে, তার মধ্যে যে কোনো একটা লাগে। প্রথম হচ্ছে NOC, সেকেন্ড হচ্ছে প্রায়র ইন্টিমেশন লেটার, আর থার্ড হচ্ছে আইডেন্টিটি সার্টিফিকেট। সব কিছুর আগে প্রথম স্টেপ হচ্ছে নিজের অফিসে কন্ট্যাক্ট করা। তো নিজের অফিসের HR বা এস্টাবলিশমেন্ট সেকশানে গিয়ে খবর নেবে, সেখানকার নিয়মটা জানবে, তারপর অ্যাপ্লিকেশন শুরু করবে। কারণ প্রত্যেক অফিসের নিয়ম আলাদা হতে পারে, আমার জন্য যেটা অ্যাপ্লিকেবল তোমার জন্য না হতে পারে। তুমি যে ডকুমেন্টটা তোমার অফিস থেকে পাবে সেটার উপর ডিপেন্ড করছে যে পুলিশ ভেরিফিকেশানের টাইমিংটা কীরকম হবে। তুমি যদি NOC পাও অফিস থেকে, তাহলে প্রথমে তুমি পাসপোর্ট হাতে পাবে, তারপর পুলিশ ভেরিফিকেশান হবে, এটাকে বলে পোস্ট পুলিশ ভেরিফিকেশান। নেক্সট হচ্ছে প্রায়র ইন্টিমেশন লেটার। তুমি যদি এটা দাও, তাহলে বাকি যে সাধারণ অ্যাপ্লিকেন্ট তাদের মতোই আগে পুলিশ ভেরিফিকেশান হবে, তারপর তুমি পাসপোর্ট হাতে পাবে, এটাকে বলে প্রি পুলিশ ভেরিফিকেশান। আর থার্ড, যেটা আমার হয়েছিল, আমি পেয়েছিলাম আইডেন্টিটি সার্টিফিকেট। তো এটার ক্ষেত্রে কি হয়, কোনো রকম পুলিশ ভেরিফিকেশান হয় না। তুমি বলতে পারো, তোমার অফিসকে রিকোয়েস্ট করতে পারো যে আমাকে দিন আইডেন্টিটি সার্টিফিকেট, বাট যদি এটা পসিবল না হয় তো NOC দিয়েও হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আর এখানে একটা জিনিস বলে রাখি, তুমি যদি ম্যারিড হও আর তোমার ছেলে মেয়ে থাকে, তো তুমি এটার থ্রু কিন্তু তাদেরও অ্যাপ্লিকেশন একসাথে করে নিতে পারবে। তাহলে সুবিধাটা কি, সবার পাসপোর্ট হয়ে যাবে উইদাউট এনি পুলিশ ভেরিফিকেশন। আশা করি আজকের এই পাসপোর্ট ভিডিওর পর তোমার কোনো কনফিউশন থাকবে না পাসপোর্ট নিয়ে। এটা ক্ষেত্রে বলে রাখি যে পাসপোর্টের প্রাইস আর রুলস সবসময় না আপডেট হতে থাকে, যেটা আজকে আছে 1 বছর পর নাও থাকতে পারে। তো যখন তুমি এটা করবে, পাসপোর্ট সেবার ওয়েবসাইটে গিয়ে লেটেস্ট ইনফরমেশনটা জেনে নেবে। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও। এরকম আরও হেল্পফুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটাকে প্রেস করে দিও। তোমরা যদি আমাদের ওয়েডিং সিরিজটা দেখতে চাও, ওখানে অনেক গাইড আছে, তো এখানে ক্লিক করো। আর যদি আমাদের ব্লগ দেখতে চাও কোলাখামে, তো এখানে ক্লিক করো। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন সবাই ভালো থাকো আর নতুন নতুন জায়গায় ঘুরতে যাও, স্বপ্ন দেখতে থাকো। টাটা।